E20 पहले आपने सारा मापदंड पूरा किया ही नहीं और उसके बाद से आपने शुरू कर दिया E20 डालना। जबरदस्ती लो भाई, जबरदस्ती लो भाई, जबरदस्ती लो भाई। E20 लो, E20 लो, E20 लो। कहां से E20 ले हम लोग और क्यों ले E20? सारा पेट्रोल गाड़ियां बर्बाद हो रही है, सारी की सारी मेहनत करके 40 लाख रुपया में गाड़ी खरीदे और 18 लाख रुपया सरकार को टैक्स दिए और उसके बाद से पता चलता है कि 10,000 किलोमीटर चलने के बाद, 2 महीना चलने के बाद गाड़ी में एथेनॉल की मात्रा आवश्यकता से अधिक पाया जाता है। मैं हाई कोर्ट जाऊंगा और जरूरत पड़ेगा तो सुप्रीम कोर्ट जाऊंगा। 2 दिन पहले दिल्ली की सड़कों पे जाते हुए गाड़ी खराब हुई। बड़ी कोशिश की, शुरुआत हुई, शुरुआत करें गाड़ी को, शुरू करें, गाड़ी स्टार्ट ही ना हो। स्टार्ट हो तो रेस ना दबे, अगर रेस दबाए तो गाड़ी रुक जाए। सर्विस स्टेशन को फ़ोन किया, उन्होंने कहा जी आजकल ये बड़ी दिक्कत आ रही है, जब से इथेनॉल पेट्रोल में मिला है, जब से सरकार ने इथेनॉल पेट्रोल में मंगवाया है, हमारे पास खुद काफ़ी कंप्लेन आती है रोज़ की, तो हो सकता है आपकी गाड़ी में इथेनॉल की प्रॉब्लम हो। आप 15 मिनट गाड़ी बंद करके दोबारा से शुरू करें। 15 मिनट बाद दोबारा से गाड़ी शुरू करने की कोशिश की, गाड़ी शुरू ना हो, तो कहते हैं जी ये पक्का इथेनॉल की दिक्कत है। আমেরিকার মতন দুনিয়ার সবচেয়ে বড় উন্নত দেশ, যেখানে পেট্রোল মাত্র 10% ইথানল মেশাতে গিয়েই বড় বড় বিশেষজ্ঞদের কালঘাম ছুটে যায়, সেখানে আমাদের ভারতে রমরমিয়ে চলছে E20, E30 আর ফিসফাস চলছে E80 নিয়ে। ভাবুন একবার, দুনিয়ার তাবড় তাবড় দেশ যেগুলো করতে দশকের পর দশক সময় নেয়, আমাদের এখানে বুক ফুলিয়ে বলা হচ্ছে আমরা সময়ের 5 বছর আগেই লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলেছি। কিন্তু আসল সত্যিটা কি জানেন? লক্ষ্যমাত্রা ছোঁয়া হয়নি, আসলে আপনার আমার পকেটের রক্ত চোষা হয়েছে। 1 এপ্রিলের পর থেকে এই দেশের কোটি কোটি মধ্যবিত্তের সাথের গাড়িগুলোকে ল্যাবরেটরির খাঁচায় পোড়া হয়েছে, আর আপনাকে আমাকে দেশের গোটা জনতাকে বানিয়ে দেওয়া হয়েছে স্রেফ এক একটা গিনিপিগ। রিসার্চ নেই, পরিকাঠামো নেই, পুরনো বাইক গাড়ির ভবিষ্যতের কোনো গ্যারান্টি নেই, আছে শুধু এসি ঘরে বসা মন্ত্রীদের চাটুকারিতা আর অদৃশ্য লবির পকেট ভরানোর খেলা। আজ পর্দা ফাঁস হবে এই সবুজ জ্বালানির পিছনের কালো সত্যের। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। আজ শুরুতেই একটা সোজা প্রশ্ন করি, গত কয়েক মাসে পেট্রোল পাম্পে গিয়ে কখনো বলেছেন দাদা আমাকে নর্মাল পেট্রোল দিন, E20 নয়? বলেননি, কারণ আপনি ভাবেন পেট্রোল তো পেট্রোলই। কিন্তু আসল সত্যিটা হলো 2026-এর 1 এপ্রিলের পর থেকে ভারতের জ্বালানি নিঃশব্দে বদলে গেছে। আজ দেশের প্রায় সমস্ত পেট্রোল পাম্পে যে পেট্রোল বিক্রি হচ্ছে তাতে 20% ইথানল মেশানো, মানে আপনার গাড়ির তেলের 5 ভাগের 1 ভাগ আসলে অ্যালকোহল। এই বদল কিন্তু আপনি চাননি, এটা সরকারের নীতি। সরকার বলছে এতে বিদেশি মুদ্রা বাঁচবে, দূষণ কমবে, কৃষকদের আয় বাড়বে। শুনতে দারুণ, তাই না? কিন্তু মুদ্রার উল্টো পিঠটা দেখছেন? লাখ লাখ মানুষের এক কান্না, মাইলেজ কমে গেছে, গাড়ি আগের মতন চলছে না। যাদের গাড়ি 2013, 2018 বা 2020 সালের মডেল, তারা ভাবছেন আমাদের ইঞ্জিনের কি হবে। বিতর্ক এখন সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গেছে। তাই আজ আমরা কোনো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির গল্প বলবো না, কোনো দলের প্রচার করব না, আমরা কথা বলবো খোদ সরকারের নীতি নিয়ে। নীতি আয়োগের রিপোর্ট, গাড়ি কোম্পানিগুলোর টেকনিক্যাল নথি এবং বিজ্ঞানের আসল সত্যিটা দেখব। সবচেয়ে বড় রসিকতা কি জানেন? এতদিন পর খোদ পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী নিজেই প্রেস কনফারেন্স করে মেনে নিয়েছেন, হ্যাঁ E20 তেলের কারণে মাইলেজ কিছুটা কমবেই। মন্ত্রীর কাছে সামান্য মাইলেজ কোনো ব্যাপার নাও হতে পারে, কিন্তু দেশের কোটি কোটি মধ্যবিত্তের কাছে 1 কিলোমিটারের মাইলেজ কতটা দামি সেটা নেতা মন্ত্রীরা বুঝবেন না। আমাদের দেশে মাইলেজ দেখেই প্রতি মাসে লক্ষ লক্ষ মানুষ বাইক বা স্কুটার কেনেন। মধ্যবিত্ত মানুষ ছোট গাড়ি কেনার আগে 10 বার খোঁজ নেয় মাইলেজ কত দেবে, তারপর সিদ্ধান্ত নেন। এসি ঘরে বসা নীতি নির্ধারকদের কাছে কম মাইলেজ কোনো ব্যাপার নাও হতে পারে, কিন্তু এই দেশে যারা 5 কেজি সরকারি চাল গমের ভরসায় বেঁচে রয়েছেন, অথচ রুজি রুটির টানে একটা বাইক চালাতে হয়, তাদের পকেটে এটা বিরাট বড় ধাক্কা। পরিসংখ্যান বলছে 2025 সাল নাগাদ ভারতে নিবন্ধিত 2 চাকার গাড়ির সংখ্যা ছিল প্রায় 26 কোটি, অর্থাৎ প্রতি 1000 জনে প্রায় 190টি 2 চাকার গাড়ি রয়েছে। আর এর মধ্যে বড় অংশই 2023 সালের আগের মডেল, যা E20 তেলের জন্য একেবারেই উপযুক্ত নয়।
তেলের কম মাইলেজ এদের পুরো সংসার ওলটপালট করে দিতে পারে। মজার কথা হলো E20 পেট্রোলে যে মাইলেজ কমবে সেটা 2021 সালের নীতি আয়োগের রিপোর্টেও লেখা ছিল। রিপোর্টে স্পষ্ট বলা হয়েছিল E20 তেল ব্যবহার করলে 4 চাকার গাড়ির জ্বালানি ক্ষমতা 6 থেকে 7% এবং 2 চাকার গাড়ির ক্ষেত্রে 3 থেকে 4% কমবে। নীতি আয়োগ সুপারিশও করেছিল ক্রেতার ক্ষতি রুখতে এই তেলের দাম সাধারণ তেলের চেয়ে কম রাখুন। সরকার কি তা শুনেছে? না, উল্টো পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জ্ঞান দিচ্ছেন ইথানল নাকি রেসিং কারেও ব্যবহার করা হয়, পারফরম্যান্স ভালো হয়। কি অদ্ভুত কুযুক্তি! ভারতের রাস্তায় কোটি কোটি মানুষ কি ফর্মুলা 1 রেস খেলছেন? অল্টো, ওয়াগনার কিংবা স্প্লেন্ডার, অ্যাক্টিভা যারা কেনেন তারা কি স্পিডের রেকর্ড ভাঙতে বেরিয়েছেন? রেসিং কারের খোড়া যুক্তি দিয়ে আম জনতার পকেট কাটার জবাব দেওয়া যায় না। আসলে ব্রাজিল আর আমেরিকার উদাহরণ দিয়ে পুরো বিষয়ে পর্দা ফেলার চেষ্টা চলছে, কিন্তু বলা হচ্ছে না ওই সমস্ত দেশ দশকের পর দশক প্রস্তুতি নিয়ে তবেই এটা চালু করেছে। আমাদের প্রস্তুতি কোথায়? ব্রাজিল বা আমেরিকা রাতারাতি এই নিয়ম চাপায়নি, কিন্তু আমাদের দেশে কি হয়েছে শুনবেন। খোদ সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সরকারের অ্যাটর্নি জেনারেল সেফ 2-3 দিন আগে বলেছেন ইথানল ব্লেন্ডিং আসলে একটা অনগোয়িং এক্সপেরিমেন্ট, মানে চলমান পরীক্ষা, যার আসল ফলাফল আগামী বছর নাগাদ জানা যাবে। ভাবুন একবার, তার মানে আপনার আমার সাধের গাড়িগুলোর ওপর সরকার আসলে এক ধরনের ল্যাবরেটরি টেস্ট চালাচ্ছে। অথচ 2023 সালের আগের কোটি কোটি গাড়ি এই তেলের জন্য তৈরিই ছিল না। E20 জিনিসটা কি জানেন? সহজ কথায় E মানে ইথানল আর 20 মানে 20%, অর্থাৎ আপনার জ্বালানিতে থাকবে 80% খাঁটি পেট্রোল আর 20% ইথানল। এই ইথানল হলো এক ধরনের অ্যালকোহল ভিত্তিক বায়োফুয়েল। এটা তৈরি হয় সাধারণত আখের রস, চিটে গুড়, ভুট্টা আর ভাঙা চালের মতন কৃষিজাত পণ্য থেকে। তার মানে ভারতের গাড়ি, বাইক এখন আক্ষরিক অর্থেই কৃষি ক্ষেতের ফসলে তৈরি জ্বালানিতে ছুটছে। অনেকের মনে হতে পারে এই E20 রাতারাতি চলে এসেছে, একেবারেই না। এই গল্পটা প্রায় 25 বছর আগের। 2001 সালে বাজপেয়ী সরকারের আমলে প্রথমবার ইথানল মেশানো পেট্রোলের পাইলট প্রজেক্ট শুরু হয়। এরপর 2003 সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে এই প্রোগ্রাম চালু করা হয়। তখন লক্ষ্য ছিল মাত্র 5% ইথানল। 2006 সালে দেশের বেশ কিছু রাজ্যে এই E5 চালুও হয়ে যায়, কিন্তু 2014 সাল পর্যন্ত ভারতের পেট্রোলে ইথানলের গড় মিশ্রণ ছিল মাত্র 1.5%। কেন জানেন? কারণ তখন সরকারের এই নিয়ে কোনো তাড়াহুড়ো ছিল না, আর নীতিন গডকরির মতন এমন কোনো মন্ত্রীও ছিলেন না যিনি দিন রাত ইথানল নিয়ে চিৎকার করবেন। এমন কোনো মন্ত্রী ছিলেন না যার ছেলেরা এই ইথানল ব্যবসায় নেমে কোটি কোটি টাকা কামাবেন। তখন দেশে এত ইথানল তৈরির কারখানাও ছিল না, আর নীতিও স্পষ্ট ছিল না। গডকরি পরিবারের ইথানল ব্যবসাটা বুঝতে হবে। 31 বছর আগে 1995 সালে নীতিন গডকরির হাত ধরেই পূর্তি পাওয়ার অ্যান্ড সুগার লিমিটেড, এখন যা পূর্তি গ্রুপ নামে পরিচিত, তার পথ চলা শুরু করে। এই সংস্থাটি মূলত চিনি উৎপাদন, বিদ্যুৎ এবং ইথানল তৈরির ব্যবসার সঙ্গে যুক্ত। পরে নীতিন গডকরি যখন সক্রিয়ভাবে জাতীয় রাজনীতি এবং কেন্দ্রীয় মন্ত্রিত্বের দায়িত্বে আসেন, তখন নিয়মানুযায়ী তিনি পূর্তি গ্রুপের ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়ান। কোম্পানির পরিচালনার ভার মূলত চলে যায় তার দুই ছেলে নিখিল গডকরি এবং সারং গডকরির হাতে। পূর্তি গ্রুপের পরিকাঠামো চিনি এবং ইথানল ব্যবসার একটি বড় অংশ মানুষ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের অধীনে আসে। নীতিন গডকরির ছেলেরা এই কোম্পানির শীর্ষ পদে এবং বোর্ডে রয়েছেন। আজ এই কোম্পানি মহারাষ্ট্রের অন্যতম বড় ইথানল উৎপাদনকারী। রাজনৈতিক বিরোধীদের মূল অভিযোগটা এখানেই যে পেট্রোলিয়াম মন্ত্রী না হয়েও সির্ফ মাথায় নাগপুর নেতৃত্বের হাত থাকার জন্য নীতিন গডকরি দেশ জুড়ে পেট্রোলে ইথানল মেশানো বাধ্যতামূলক করার জন্য দিন রাত সওয়াল করেন। সরকারও নীতি বদলায়। IOCL, BPCL, HPCL এর মতন দেশের 3 রাষ্ট্রায়ত্ত তেল বিক্রি কোম্পানি ইথানল প্রস্তুতকারকদের থেকে একটি নির্দিষ্ট চড়া দামে ইথানল কিনতে বাধ্য হয়। 2015 সালে CAG একটি রিপোর্টে পূর্তি গ্রুপকে দেওয়া কিছু ঋণ নিয়ে প্রশ্ন তুলেছিল। বিশ্লেষকদের মতে নীতিন গডকরির ইথানল বিপ্লবের দূরদর্শী ভাবনার একটা বড় বাণিজ্যিক সুফল তার পারিবারিক ব্যবসার ঝুলিতে গেছে।
3 বছর আগেও মানুষ এগ্রোর টার্নওভার 500 কোটি টাকার নিচে ছিল, কিন্তু 2024-এর 31শে মার্চের হিসেব বলছে 100% বেড়ে মানুষ এগ্রোর টার্নওভার 1000 কোটির ঘরে। আসল খেলা শুরু 2018 সালে, যখন বায়োফুয়েল নীতিতে বড় বদল আনা হলো। এরপর 2021 সালের জুনে নীতি আয়োগ আর পেট্রোলিয়াম মন্ত্রক একটা ঐতিহাসিক রিপোর্ট প্রকাশ করলো, রোড ম্যাপ ফর ইথানল ব্লেন্ডিং ইন ইন্ডিয়া 2022-2025। এটাই হলো পুরো E20 প্রকল্পের আসল ভিত। প্রথমে লক্ষ্য ছিল 2030 সালের মধ্যে এই কাজ শেষ করার, কিন্তু সরকার হঠাৎ সময়সীমা 5 বছর এগিয়ে এনে ঘোষণা করলো 2025-এর মধ্যেই 20% ব্লেন্ডিং এর লক্ষ্যমাত্রা আমরা ছুঁয়ে ফেলেছি। এরপর এই বছরের 1 এপ্রিল 2026 থেকে গোটা দেশে E20 পেট্রোলকে বাধ্যতামূলক মানব জ্বালানি বা স্ট্যান্ডার্ড পেট্রোল করে দেওয়া হলো। আজ দেশের প্রায় 95,000 পেট্রোল পাম্পে শুধু এই তেলই মিলছে। সরকার আর গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলো মিলে একটা রোড ম্যাপ তৈরি করেছিল। সেখানে স্পষ্ট দুটো ভাগ ছিল। প্রথমত, 1 এপ্রিল 2023 থেকে যে সমস্ত গাড়ি তৈরি হবে সেগুলো রবার, প্লাস্টিক বা ফুয়েল পাইপ এমন উপাদানে তৈরি হবে যা 20% ইথানল সহ্য করতে পারে। একে বলা হয় E20 ম্যাটেরিয়াল কম্প্যাটিবল। দ্বিতীয়ত, 1 এপ্রিল 2025 এর পর যে নতুন মডেলগুলো বাজারে আসবে সেগুলোর ইঞ্জিন পুরোপুরি E20 তেলের উপযোগী করে টিউন অ্যান্ড সার্টিফাইড করা হবে। একে বলা হয় E20 কমপ্লায়েন্ট। সহজ ভাষায় বুঝুন, 2023 থেকে 2025 সালের মধ্যে কেনা গাড়িগুলো কিন্তু পুরোপুরি E20-র উপযোগী নয়। ওগুলো শুধু কম্প্যাটিবল, মানে তেলটা ঢুকলে পাইপ বা রবার গলবে না। কিন্তু 1 এপ্রিল 2025-এর পর যে সমস্ত গাড়ি শোরুম থেকে বেরোচ্ছে একমাত্র সেগুলোর ইঞ্জিনই এই তেলের ক্ষমতা এবং দূষণ মাত্রার সঙ্গে খাপ খাইয়ে তৈরি করা হয়েছে। তাহলে জটটা কোথায় পাকালো? যে কোটি কোটি মানুষ 2023 সালের আগে গাড়ি কিনেছেন কিংবা 2023 থেকে 2025-এর মাঝখানে গাড়ি নিয়েছেন, তাদের ইঞ্জিনের পারফরমেন্স আর মাইলেজের ভবিষ্যৎ কি? সোজা কথায় তারা সরকারের ল্যাবরেটরির গিনিপিগ। এবার আসুন আসল বিপদের কথায়। আমাদের দেশের রাস্তায় 2023 সালের আগে তৈরি হওয়া কোটি কোটি গাড়ি আজও ছুটছে। একটা পরিসংখ্যান অনুযায়ী এই সংখ্যাটা 22 কোটিরও বেশি। এই বিপুল পরিমাণ গাড়ি কিন্তু তৈরি হয়েছিল E5 বা বড়জোর E10 এর তেলের কথা মাথায় রেখে। নিয়ম অনুযায়ী সরকারের উচিত ছিল একটা লম্বা সময় নিয়ে ধীরে ধীরে এই বদলটা আনা, যাতে পুরনো গাড়িগুলো হঠাৎ ধাক্কা না খায়। কিন্তু বাস্তবে কি হলো? রাতারাতি দেশের সমস্ত পাম্পে সাধারণ পেট্রোল বলতে শুধু এই E20 রাখা হলো। কোনো কোনো জায়গায় শুধু 167 টাকা লিটারের প্রিমিয়াম পেট্রোল মিলছে। তার মানে আপনার কাছে যদি 2012, 2015 বা 2020 সালের মডেলের গাড়ি থাকে, আপনার আর কোনো চয়েস নেই। আপনাকে বাধ্য হয়ে ওই E20 তেলই ইঞ্জিনে ভরতে হবে, কারণ কম ইথানল যুক্ত E10 তেল পাওয়ার বিকল্প বাজার থেকে প্রায় উধাও। আম জনতাকে এভাবে কোণঠাসা করে সরকার হঠাৎ কেন এমন মারমুখী সিদ্ধান্ত নিল? এর পেছনে আসল লাভটা কার? E20 তেলের কারণে আপনার গাড়ি খারাপ হচ্ছে কি না? এই সোজা প্রশ্নের জবাবে সরকার যদি বলে তেল মাফিয়ারা টাকা খাইয়ে প্রচার চালাচ্ছে, তবে সেটা কোনো যুক্তি হতে পারে না। কথাটা আমি বলছি না, স্ক্রিনে দেখুন, ইন্ডিয়া টুডেতে প্রকাশিত রিপোর্ট বলছে। যদি সত্যি পেট্রোলিয়াম লবি টাকা ছাড়িয়ে সাধারণ মানুষকে দিয়ে এসব করায়, তার মানে কি মোদী সরকার দেশের উপর নিয়ন্ত্রণ হারিয়েছে? ভাবুন একবার, যদি এটা স্রেফ কুৎসা হয়, তবে মারুতি, হুন্ডাই বা টাটার মতন গাড়ি কোম্পানিগুলো চুপ কেন? তাদের তৈরি গাড়ির বদনাম হচ্ছে, তাও তারা মুখ খুলছে না কেন? রাম মন্দির বা বদ্রীনাথের মতন পবিত্র ধামে যদি ভক্তদের প্রণামীর টাকা বেমালুম ডাকাতি হয়ে যায় আর চুরির মূল পান্ডারা আইনের চোখ এড়িয়ে নিশ্চিন্তে রাত্রি যাপন করতে পারেন, তবে এই দেশে যে কোনো কেলেঙ্কারি সম্ভব? আসল সত্যিটা হলো, মাথার উপর যদি নাগপুরের ক্ষমতার হাত আর আশীর্বাদ থাকে, তবে আমজনতার পকেট কেটে তাদের সাধের গাড়ির 12টা বাজিয়েও দিব্যি পার পেয়ে যাওয়া যায়। ধর্মের নামে আবেগ বিক্রি আর পর্দার আড়ালে কর্পোরেট বন্ধুদের পকেট ভরানোর এই যে নিখুঁত সমীকরণ, এর জবাব ইভি গাড়ির চটকদার বিজ্ঞাপনে ধামাচাপা দেওয়া যাবে না। বিদেশে বসে জর্জ সোরস কি ষড়যন্ত্র করছেন তা আমাদের সরকার ঠিক ধরে ফেলে, অথচ নিজের দেশের বুকেই একটা লবি টাকা ছড়াচ্ছে আর সরকার তাদের টিকে ছুঁতে পারছে না। এটা বিশ্বাস করতে হবে। গোটা দেশে E20 চালুর মতন এত বড় সিদ্ধান্ত কি প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া 2-1 মন্ত্রী মিলে নিতে পারেন? কখনোই না। গাড়ি কোম্পানিগুলো একদিকে পেট্রোল গাড়িতে E20 চাপিয়ে দিচ্ছে আর অন্যদিকে চুপচাপ ইভি গাড়ির বাজার ধরছে। সরকার এবং গাড়ি কোম্পানি উভয়কেই এই প্রতারণার জবাব দিতে হবে।
সব শেষে জনতার আদালত থেকে ক্ষমতার অলিন্দের দিকে সরাসরি ছুড়ে দেওয়া যাচ্ছে একটি নয় 5টি নগ্ন সত্য প্রশ্ন। প্রথম প্রশ্ন, যদি এই E20 পেট্রোল সত্যি এত নিরাপদ আর পরিবেশ বান্ধব হয়, তবে দেশের 22 কোটি পুরনো গাড়ির মালিকদের উপর এই ক্ষতিকর জ্বালানি জোর করে চাপিয়ে দেওয়ার আগে তাদের জন্য কোনো সস্তা এবং সুরক্ষিত বিকল্প জ্বালানির ব্যবস্থা কেন রাখা হলো না? দ্বিতীয় প্রশ্ন, নীতি আয়োগ যেখানে 2021 সালে স্পষ্ট সতর্ক করেছিল যে এই তেলে গাড়ির মাইলেজ কমবে, সেখানে সেই আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে সাধারণ মানুষের জন্য এই ইথানল মিশ্রিত তেলের দাম সাধারণ পেট্রোলের চেয়ে কম করা হলো না কেন? কার পকেট ভরাতে আমজনতার উপর এই দ্বিগুণ মার চাপানো হলো? তৃতীয় প্রশ্ন, যে গাড়ি কোম্পানিগুলো কোটি কোটি টাকা কামিয়ে আজ ইভি গাড়ির লোভ দেখিয়ে হাত ধুয়ে পার পেয়ে যেতে চাইছে, তারা বছরের পর বছর ধরে কোটি কোটি ত্রুটিপূর্ণ গাড়ি বিক্রি করার পরেও কেন আজ জনগণের সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে বাধ্য নয়? কার ইশারায় এই কর্পোরেট সাইলেন্স? চতুর্থ প্রশ্ন, আমেরিকা ইউরোপের মতন উন্নত দেশগুলো যেখানে দশকের পর দশক ধরে প্রস্তুতি নিয়ে মাত্র 10% ইথানল মেশাতে হিমশিম খাচ্ছে, সেখানে কোন জাদু বলে কোনো পরিকাঠামো ছাড়াই এই দেশের কোটি কোটি মানুষকে রাতারাতি 20% পরীক্ষার মুখে ঠেলে দেওয়া হলো? পঞ্চম প্রশ্ন, পরিবেশ বাঁচানো আর দেশের টাকা বাঁচানোর এই তথাকথিত মহৎ প্রকল্পের বোঝা শুধু আমজনতার পকেট আর তাদের সাধের গাড়িগুলোই কেন বইবে? নীতি আয়োগের সুপারিশ মেনে ইথানল মিশ্রিত তেলের দাম সাধারণ তেলের চেয়ে কমিয়ে কেন ক্রেতাকে স্বস্তি দেওয়া হলো না? যখন কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই একটা গোটা দেশকে গিনিপিগ বানিয়ে দেওয়া হয়, তখন চুপ থাকাটাও এক ধরনের অপরাধ। আমরা প্রশ্ন তুলতে থাকবো যতক্ষণ না ক্ষমতার এসি ঘর থেকে আসল সত্যিটা বেরিয়ে আসে। নিজের গাড়ির খেয়াল রাখুন, নিজের পকেটের খেয়াল রাখুন। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।